প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা চ্যাপ্টার 8 স্টার্ট করেছিলাম এবং আমরা রাসায়নিক শক্তির উৎস নিয়ে আলোচনা করেছি। আমরা দেখে এসেছিলাম যে বন্ধন শক্তি, আন্তঃআণবিক শক্তি, আবার কোনো সমযোজী যৌগ একই পরমাণু দিয়ে গঠিত হলে তার আন্তঃআণবিক শক্তি বেশি হবে নাকি ভিন্ন পরমাণু দিয়ে গঠিত অণুর ক্ষেত্রে আন্তঃআণবিক শক্তিটা বেশি হবে। এছাড়াও আমরা গত ক্লাসের শেষের দিকে শক্তি পরিমাপের একক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে এসেছিলাম, যেখানে আমরা দেখে এসেছি 1 ক্যালোরি ইজ ইকুয়ালস টু 4.18 জুল। আজকে আমরা সম্পূর্ণ নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। আমরা এর আগে এই যে তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগটা কিন্তু দেখে এসেছিলাম আগের চ্যাপ্টারে। তোমাদের কি মনে আছে? আমরা দেখেছি যে কখনো কখনো বিক্রিয়ক পদার্থ বাইরে থেকে তাপ শোষণ করে উৎপাদে পরিণত ঘটায়, অর্থাৎ কোনো বিক্রিয়ার ক্ষেত্রে সেখানে বাহির থেকে তাপ দেয়া লাগে বা সেখানে তাপের একটা শোষণ ঘটে। আবার কিছু কিছু বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে সেই বিক্রিয়ায় তাপের উৎপন্ন ঘটছে, অর্থাৎ তাপ সৃষ্টি হচ্ছে। এই তাপের পরিবর্তনের ভিত্তিতে আমরা বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া, আরেকটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তোমরা নাম দেখেই বুঝতে পারছো যে তাপোৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে, কারণ তাপোৎপাদী শব্দটাকে ভাঙলে আমরা দুটো আলাদা আলাদা শব্দ পাই, একটা হচ্ছে তাপ আর একটা হচ্ছে উৎপাদী। তার মানে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপের উৎপন্ন ঘটবে। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটবে? এখানেও একই রকম। তাপহারী শব্দটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে তাপ যোগ হারি, তার মানে এখানে তাপ হারিয়ে যাচ্ছে বা তাপের শোষণ ঘটছে। তার মানে যেই বিক্রিয়ায় তাপের শোষণ ঘটবে বা তাপ হারিয়ে যাবে তাকে আমরা বলবো তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ার অন্য আরেকটা নাম হচ্ছে তাপশোষী বিক্রিয়া। এবার খেয়াল করে দেখো, তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তার ডেল এইচ এর মান সেটা হয় নেগেটিভ। আমরা গত চ্যাপ্টারেও এই জিনিসটা দেখে এসেছি। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মানটা হয় কি? পজিটিভ। এই ডেল এইচ দিয়ে মূলত কি বোঝায়? ডেল এইচ দিয়ে বোঝায় হচ্ছে তাপের পরিবর্তন। ডেল দিয়ে এখানে পরিবর্তন বোঝায়, আর হিট দিয়ে এখানে তাপ বোঝাচ্ছে। তার মানে তাপোৎপাদী বিক্রিয়ায় আমার ডেল এইচটা হবে নেগেটিভ এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমার ডেল এইচটা হবে পজিটিভ। এবার আমরা অন্য একটা কনসেপ্টে চলে যাব, যেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। তাহলে এই অভ্যন্তরীণ শক্তি কি? মূলত কোনো একটা পদার্থ একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ শক্তি ধারণ করে। এই যে কোনো একটা পদার্থের নির্দিষ্ট পরিমাণ শক্তি ধারণ, এই শক্তিটাকে আমরা বলছি তার অভ্যন্তরীণ শক্তি। অর্থাৎ পদার্থটার অভ্যন্তরে সে নির্দিষ্ট তাপমাত্রায় কতটুকু শক্তি রয়েছে বা কতটুকু শক্তি সে ধারণ করে আছে। এখান থেকে আমরা একটা সূত্র দেখবো যেটা দিয়ে আমরা ডেল এইচ বের করতে পারি। কি সেটা? তোমরা দেখতেই পাচ্ছ, ডেল এইচ ইজ ইকুয়ালস টু উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি, যেটাকে E2 দিয়ে প্রকাশ করা হচ্ছে, মাইনাস বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি E1। তার মানে আমি যদি কোনো একটা বিক্রিয়ায় যে উৎপাদগুলো সৃষ্টি হলো তাদের মোট অভ্যন্তরীণ শক্তিটা বের করতে পারি, অর্থাৎ তাদের প্রত্যেকের অভ্যন্তরীণ শক্তিগুলো আলাদা আলাদা করে জেনে সেটাকে আমি যোগ করে দিলাম, তাহলে তাদের কি সমষ্টিটা পাবো আমি, অর্থাৎ উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তিটা। সেটা থেকে আমি যদি বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তিটা, অর্থাৎ এক বা একাধিক যদি বিক্রিয়ক থাকে তাদের যে অভ্যন্তরীণ শক্তি সেটার যে সমষ্টিটা সেটাকে বিয়োগ করি, তাহলেই আমি কি পাবো? ডেল এইচ পাবো। তাহলে এদের পরিচয়টা আমি দিয়ে দিই। তাহলে যে কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তিটা কিন্তু E1, আর উৎপাদ সমূহের অভ্যন্তরীণ শক্তিটা হচ্ছে E2, আর ডেল এইচটা হচ্ছে তাপশক্তির পরিবর্তন। খেয়াল করে দেখবে এখানে কিন্তু বিক্রিয়ক সমূহের অভ্যন্তরীণ শক্তির সমষ্টিটা E1 বলছি আমরা, আর উৎপাদের তার সমষ্টিকে বলছি E2, এবং সূত্রটা হচ্ছে ডেল এইচ ইজ ইকুয়ালস টু E2 মাইনাস E1। এটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। এবার আমরা যদি একটা উদাহরণে চলে যাই, সেক্ষেত্রে খেয়াল করে দেখো, এখানে বলা হচ্ছে যে কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি 60 কিলোজুল পার মোল, অর্থাৎ প্রতি মোলে বিক্রিয়ক সমূহের যে মোট অভ্যন্তরীণ শক্তিটা রয়েছে সেটা হচ্ছে 60 কিলোজুল, এবং উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তিটা কত? সেটা হচ্ছে 20 কিলোজুল পার মোল।
তাহলে এবার তুমি খেয়াল করে দেখো যে এই সূত্র থেকে বা এই ইয়েটা থেকে ডাটা থেকে আমি যদি ম্যাথটা করি, খেয়াল করে দেখো ডেল এইচ এর সূত্রটা কি ছিল। আমি যদি ডান পাশে সূত্রটাকে আলাদা করে লিখি, আমাদের ডেল এইচ ইজ ইকুয়ালস টু ছিল E2 মাইনাস E1, যেখানে E2 হচ্ছে উৎপাদের অভ্যন্তরীণ শক্তির সমষ্টি, যেটা হচ্ছে আমাদের ম্যাথে কত 20, আর E1 এর ভ্যালুটা কত 60। তাহলে এই 20 থেকে 60 কে বিয়োগ করলে আমি পাচ্ছি কত -40 কিলো জুল পার মোল, তাই তো। তাহলে এবার তুমি খেয়াল করে দেখো যে এখানে আমাদের কার ভ্যালুটা বেশি। এখানে আমাদের কিন্তু বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তিটা বেশি, উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তিটা কম। তার মানে এখানে আমার E1টা বড়, অর্থাৎ এখানে যদি আমি সংক্ষেপে দেখাই, এটা ছিল আমার E2টা আর এটা হচ্ছে E1টা। তাহলে যদি E1 গ্রেটার দেন E2 হয়, সেই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমার ডেল এইচ এর যে ভ্যালুটা পাবো সেটা হবে নেগেটিভ। খেয়াল করে দেখো আমাদের এখানে E1 বড় ছিল, তার মানে বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তির মানটা ছিল 60 কিলোজুল পার মোল। তার মানে আমি এখানে ডেল এইচ এর ভ্যালুটা কত পাচ্ছি, ডেল এইচ এর ভ্যালুটা পাচ্ছি -40 কিলোজুল পার মোল। তার মানে এই বিক্রিয়াটাতে আমার তাপ শক্তির কি শোষণ ঘটছে নাকি উৎপাদন ঘটছে? একদম ঠিক, তোমরা ঠিক অনুমান করেছো যে এখানে আমাদের তাপ শক্তির উৎপাদন ঘটছে, এবং আমরা জানি যে তাপ শক্তির সৃষ্টি হলে ডেল এইচ এর ভ্যালুটা হয় নেগেটিভ। এবং তোমরা কি ধরতে পেরেছো যে কেন আসলে তাপ শক্তির সৃষ্টি হলে বা উৎপাদন হলে ডেল এইচটা নেগেটিভ হয়? খেয়াল করে দেখো এখানে আমাদের সূত্রটা বলছে যে আমি প্রথমে কাকে নেব, প্রথমে আমি উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তিটাকে নেব, সেখান থেকে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তিটাকে বিয়োগ করব, তাই তো। এবার খেয়াল করে দেখো যখন আমার উৎপাদে অভ্যন্তরীণ শক্তিটা কম হয় আর সেখান থেকে আমি যখন বিক্রিয়কে অভ্যন্তরীণ শক্তিটা বেশি থাকে সেটাকে যখন বিয়োগ করি, তখন কি আমি ভ্যালুটাকে নেগেটিভ পেয়ে যাই, তাই তো। তার মানে আমার বিক্রিয়কে মোট যে অভ্যন্তরীণ শক্তিটা ছিল উৎপাদ সৃষ্টি করতে, উৎপাদ সৃষ্টি হওয়ার পরে অভ্যন্তরীণ শক্তিটা কি তার চেয়ে অনেক কম বা তার চেয়ে কিছুটা কম। তো বাকি যে শক্তিটা সেটা কি হিসেবে থাকবে, সেটা তাপ শক্তি হিসেবে সৃষ্টি হবে সেই বিক্রিয়া থেকে। এজন্যই তাপোৎপাদী বিক্রিয়ায় তাপের উৎপন্ন ঘটছে এবং ডেল এইচ এর ভ্যালুটা নেগেটিভ হচ্ছে। তাহলে এখানে আমরা একটা অ্যানিমেশন দিয়ে এই জিনিসটা একটু লক্ষ্য করি, যেখানে কিভাবে আসলে তাপের উৎপন্নটা ঘটে। এখানে তাপটা তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে যে এখানে তাপের উৎপাদন ঘটছে। এবার আমরা পরের উদাহরণটাতে চলে যাই। পরের উদাহরণটাতে বলা হচ্ছে যে কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি 70 কিলোজুল পার মোল এবং উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি 80 কিলোজুল পার মোল। তাহলে এবার কি ঘটনা ঘটবে? E2 মাইনাস E1 আগের মতনই। আমাদের E2 কোনটা? E2 হচ্ছে এটা, কারণ এটা উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি, আর E1 হচ্ছে 70, তার মানে 80 মাইনাস 70 ইজ ইকুয়ালস টু +10। এখানেও ঠিক আগের মতন কথা প্রযোজ্য যে আমার বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি ছিল 70, কিন্তু উৎপাদ সমূহ সৃষ্টি করার পরে দেখা গেল যে সেখানে অভ্যন্তরীণ শক্তিটা কি 80। তাহলে বাকি 10 জুল শক্তি সে কই পাবে? বাকি 10 জুল শক্তিটাই 10 কিলোজুল শক্তিটাই সে বাহির থেকে শোষণ করবে। এজন্যই তাপের শোষণের ক্ষেত্রে আমার ডেল এইচ এর ভ্যালুটা হয়ে যায় কি পজিটিভ। তাহলে দেখো তাপের শোষণের ক্ষেত্রে আমার অ্যানিমেশনটা ভিন্ন। এখানে দেখো তাপ এসে ঢুকছে, তীর চিহ্নটা লক্ষ্য করো, এখানে এই যে তাপগুলো এসে ঢুকছে, তার মানে বিক্রিয়ার মাধ্যমে তাপের শোষণ ঘটছে। এরপরে আমরা যদি তাপোৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়াকে পৃথক পৃথক ভাবে লক্ষ্য করি, তাপোৎপাদী বিক্রিয়া বা এক্সোথার্মিক রিঅ্যাকশনস আমরা কাদের বলবো? যে বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হচ্ছে, তাই তো, তাকে আমরা তাপোৎপাদী বিক্রিয়া বলছি। এবং তাপোৎপাদী বিক্রিয়া আমরা তাপটাকে কিভাবে লিখি? আমরা ইতিমধ্যে জানি আমরা ডেল এইচ দিয়ে সেটাকে ঋণাত্মক চিহ্ন দিয়ে লিখতে পারি, অথবা বিক্রিয়ার ডান পাশে উৎপাদের সাথে যোগ চিহ্ন দিয়ে লেখা হয় এটাকে। আর আরেকটা তো বললামই যে ডেল এইচ দিয়ে প্রকাশ করা হলে ডেল এইচ এর ভ্যালুটা নেগেটিভ দেখাতে হবে। আমরা দেখেছি যে আমাদের কিছু রান্না করতে আমরা যে চুলাতে জ্বালানি হিসেবে যে গ্যাসটাকে ব্যবহার করি সেটা কি? সচরাচর সেটা মিথেন গ্যাস, এবং রান্নার গ্যাসের প্রধান উপাদানটাই হচ্ছে এই মিথেন গ্যাস। তাহলে এখানে আমরা যদি মিথেন গ্যাসের একটা বিক্রিয়া দেখাই,
এই 1 মোল মিথেন গ্যাসকে তুমি যদি বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করাও বা পোড়াও, যেটাকে আমরা দহন বিক্রিয়া বলেছিলাম গত চ্যাপ্টারে, সেখানে আমরা কার্বন ডাই অক্সাইড এবং পানি পাবো, তাই তো? এবং সেই সাথে এখানে আমরা তাপ উৎপন্ন হবে। সেই তাপের পরিমাণটা কত খেয়াল করে দেখো। এখানে যখন মিথেন গ্যাসকে আমি প্রয়োজনীয় পরিমাণ বা পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে পোড়াচ্ছি, এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং জলীয় বাষ্প বা পানি সৃষ্টি হচ্ছে, তাই তো? এবং সেখানে দেখো আমার উৎপাদ কারা, উৎপাদ হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং পানি, এবং তাদের সাথে যখন আমি যোগ চিহ্ন দিয়ে কোনো একটা তাপকে লিখছি, এটা কি রিপ্রেজেন্ট করছে, এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে এই জিনিসটা উৎপাদের সাথে সাথে উৎপন্ন হয়েছে, অর্থাৎ মিথেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প কিংবা পানি যেমন উৎপন্ন হয়েছে, সেই সাথে প্রতি মোলে 890 কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে। তার মানে এইভাবে কোন একটা বিক্রিয়াকে আমি দেখলেই বুঝবো এটা হচ্ছে একটা তাপোৎপাদী বিক্রিয়া। কোন একটা বিক্রিয়া তাপোৎপাদী হোক কিংবা তাপশোষী হোক, তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি সমতাকৃত বিক্রিয়া দেখাচ্ছ কিনা, তা না হলে কিন্তু তোমার হিসেব নিকেশ ভুল হবে। এখানে খেয়াল করে দেখো, আমি কিন্তু সমতাকৃত বিক্রিয়া দেখিয়েছি, তার মানে 1 মোল মিথেনের সাথে 2 মোল অক্সিজেন বিক্রিয়া করে। আবার এটাকে আমি ΔH দিয়ে দেখাতে পারি। ΔH দিয়ে যদি দেখে, যেহেতু এটা তাপোৎপাদী বিক্রিয়া, অর্থাৎ 890 কিলোজুল পার মোল তাপ উৎপন্ন হয়েছে, সেহেতু আমরা এই ΔHটাকে দেখাবো নেগেটিভ সাইন দিয়ে, অর্থাৎ পুরো বিক্রিয়াটা ঠিক আগের মতন, আর ΔH ইজ ইকুয়ালস টু -890 কিলোজুল পার মোল। এবার আমরা আরেকটা বিক্রিয়া দেখবো, যেটা হচ্ছে শুকনা চুন বা ক্যালসিয়াম অক্সাইড। তোমরা সবসময় মনে রাখবে, চুনের যে সংকেতটা সেটা হচ্ছে কিন্তু ক্যালসিয়াম অক্সাইড। এটা কিন্তু নৈবেদ্যিকে আসে এবং জ্ঞানমূলকেও আসতে পারে। এই ক্যালসিয়াম অক্সাইডে পানি ঢাললে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, আর সেই সাথে সাথে এখানে 63.95 কিলোজুল পার মোল তাপ উৎপন্ন হয়, এবং সেই জন্য এই মিশ্রণটা গরম হয়ে ওঠে। তাহলে এই বিক্রিয়াটাকেও তুমি কি খুব সহজে দেখাতে পারো। তাহলে এই যে দেখো, এখানে বিক্রিয়াটা ক্যালসিয়াম অক্সাইড রয়েছে, এখানে এখানে আমরা যদি পানি দিয়ে দিই, সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? এই ক্যালসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এবং কি দেখো এখানে তাপটা সৃষ্টি হয়ে বের হয়ে যাচ্ছে। আমরা অ্যানিমেশনটা আরেকবার লক্ষ্য করি। ক্যালসিয়াম অক্সাইডে এখানে পানি দেওয়া হবে এবং এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সৃষ্টি হবে, পাশাপাশি তাপের উৎপন্ন ঘটবে। তাহলে এই বিক্রিয়াটাকে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াটাকে আমি যদি দেখাতে চাই, খেয়াল করে দেখো, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে এখানে কঠিন সলিড, পানি এখানে তরল, এবং সৃষ্টি হচ্ছে কি জলীয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ, এবং তার পাশাপাশি 63.95 কিলোজুল তাপ উৎপন্ন হচ্ছে। এটাকে তুমি কি ΔH দিয়েও দেখাতে পারো আগের মতন। ΔH দিয়ে দেখালে এটা কি হবে? মাইনাস ΔH এর ভ্যালুটা কত? -63.95 কিলোজুল পার মোল। এবার আমরা তাপহারী বিক্রিয়া কিংবা এন্ডোথার্মিক রিঅ্যাকশনসে চলে যাই। তাপহারী বিক্রিয়ার আরেকটা নাম কিন্তু তাপশোষী বিক্রিয়া, এটা মনে রাখবে তোমরা। তাপ প্রদান করে যে বিক্রিয়াটা ঘটানো হয়, সেই বিক্রিয়াটাকে আমরা বলছি তাপহারী বিক্রিয়া বা তাপশোষী বিক্রিয়া। তার মানে যে বিক্রিয়াটাতে তাপের শোষণ ঘটছে। এবং এখানে আমরা যদি তাপটাকে দেখাতে চাই, কোন পাশে দেখাবো? বিক্রিয়কের সাথে নাকি উৎপাদের সাথে? তোমরা ঠিক ধরেছো, আমরা এখানে বিক্রিয়কের সাথে দেখাবো, তার মানে তীর চিহ্ন বা সমান চিহ্নের বাম পাশে, অথবা ΔH দিয়ে লিখলে এর মানটা হবে কি? ধনাত্মক। এখানে আমরা মূলত দেখাবো যে কিভাবে শামুক এবং ঝিনুকের খোলসের বিক্রিয়া ঘটে এবং সেখান থেকে তাপের কিভাবে শোষণ ঘটে। তো যেটা তোমাদের বলছি সেটা হচ্ছে যে আমাদের ঝিনুক কিংবা শামুকের খোলসগুলোতে প্রায় 98% ক্যালসিয়াম কার্বনেট থাকে, এবং এখানে দেখো বিক্রিয়াটা তোমরা যদি খেয়াল করো, ক্যালসিয়াম কার্বনেট গলে গিয়ে, অর্থাৎ মানে ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত হয়ে সেখানে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড সৃষ্টি করছে। এই যে দেখো ঝিনুকের খোলস, এরপরে সেখানে তাপ দেয়া হচ্ছে, তাপ পেয়ে সেটা ক্যালসিয়াম অক্সাইড সৃষ্টি করছে এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস সৃষ্টি করছে, কার্বন ডাই অক্সাইড গ্যাসটা উড়ে যাচ্ছে। তাহলে এখানে কি ঘটনা ঘটলো? এখানে কিন্তু তাপের শোষণ ঘটলো। খেয়াল করে দেখো, এখানে মূলত তীর চিহ্নটা দিয়ে বোঝানো হয়েছে যে এখানে ক্যালসিয়াম কার্বনেটকে যখন উত্তপ্ত করছি, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হচ্ছে, আর কার্বন ডাই অক্সাইডটা এই যে উড়ে চলে যাচ্ছে। তাহলে
এখানে এই কাজটা বা এই ঘটনাটা কিভাবে ঘটে? তোমরা গ্রামে গেলেই অনেকে দেখতে পাবে যে শামুক বা ঝিনুকের খোলস থেকে চুন তৈরি করা হয় এবং অনেকগুলো শামুক বা ঝিনুকের খোলস একসাথে জড়ো করা হয়, জড়ো করে জ্বালানি দিয়ে সেগুলো আগুন জ্বালানো হয়, আগুন জ্বালিয়ে সেগুলোকে উত্তপ্ত করা হয়। এতে খোলসগুলো থেকে আমরা কি পাই? খোলসগুলো থেকে আমরা তাপ পাই এবং মানে তাপ দেওয়ার ফলে খোলসগুলো থেকে আমরা সেখান থেকে চুন পাই। এবং খেয়াল করে দেখবে যে এখানে যেটা আমি বলছিলাম একটু আগে, যে ঝিনুক বা শামুকের খোলসগুলোতে প্রায় 98% ক্যালসিয়াম কার্বনেট থাকে। তার মানে আগুনের তাপে এই ক্যালসিয়াম কার্বনেটটা ভেঙে যায়, ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড সৃষ্টি করে। আর কার্বন ডাই অক্সাইড যেটা সৃষ্টি হচ্ছে সেটা বাতাসের সাথে মিশে যায়, আর চুন যেটা সেটা হচ্ছে পাত্রেই পড়ে থাকে। এবং তাপটাকে আমি যদি দেখাই আলাদা করে, তাহলে খেয়াল করো এখানে ক্যালসিয়াম কার্বনেট, এবং দেখো এখানে তাপের শোষণ ঘটছে, দেখে এটা বিক্রিয়কের সাথে দেখানো হচ্ছে। এখানে 176.8 কিলোজুল পার মোল তাপ শোষণ ঘটে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট যখন এই তাপ শোষণ করে, শোষণ করার পরে এখানে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডের সৃষ্টি হচ্ছে। কার্বন ডাই অক্সাইড এখানে গ্যাসীয় অবস্থায় থাকে। আর যেটা বলছিলাম যে যেহেতু এটাকে তাপটাকে আমরা বাম পাশে লিখছি, তার মানে এটা কি রিপ্রেজেন্ট করছে, কি বোঝাচ্ছে? এটা আমাদের বিক্রিয়কের সাথে বিক্রিয়কে এই পরিমাণ তাপটা লাগছে, মানে তাপের শোষণটুকু ঘটছে। ঘটার পরে, কারণ আমরা কোন একটা তীর চিহ্ন বা সমান চিহ্নের বাম পাশে মূলত কাদেরকে রাখি? বিক্রিয়ককে রাখি, তার যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। আর ডানে কাদের রাখি? যারা বিক্রিয়া উৎপন্ন হচ্ছে, উৎপাদ। তার মানে এই তাপকে বাম দিকে রাখার মানে হচ্ছে তাপের শোষণ ঘটছে এখানে, মানে এই তাপটা আমি ব্যবহার করছি বা কাজে লাগাচ্ছি। অথবা তুমি এইভাবে প্রকাশ করতে পারো ডেল এইচ দিয়ে। ডেল এইচ দিয়ে প্রকাশ করলে কি ঘটবে? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, এবং এখানে উৎপন্ন হচ্ছে তাপ। যেহেতু ডেল এইচ দিয়ে দেখাচ্ছি, তাহলে ডেল এইচ, সরি এখানে চিহ্নটা একটু খেয়াল করে দেখো, চিহ্নটাকে একটু চেঞ্জ করে দিই, চিহ্নটা ভুল এসেছে এখানে। এখানে তাপের শোষণ ঘটছে কতটুকু, এখানে তাপের, সরি কেন আসছে না, এখানে আমাদের তাপের শোষণটুকু ঘটছে কত? তাপের শোষণটা ঘটছে হচ্ছে 176.8 কিলোজুল পার মোল। এই জায়গাটাতে তোমরা অবশ্যই সাইনটা একটু ঠিক করে নেবে, হঠাৎ করে আমার পেনটা কাজ করছে না, তাহলে এটা হবে প্লাস। খেয়াল করে দেখো, যেহেতু তাপশোষী বিক্রিয়া। তাহলে আজকের ভিডিও ক্লাসে আমরা দেখলাম যে তাপোৎপাদী বিক্রিয়া এবং তাপশোষী বিক্রিয়ার উদাহরণ। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা মূলত দেখব যে কিভাবে বন্ধন শক্তি হিসাব করে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া আমি তাপের পরিবর্তনের হিসাবটা করতে পারি, এবং বন্ধনের সাথে সাথে আমরা কিছু বন্ধন শক্তির নির্দিষ্ট মান দেখব কিলোজুল পার মোল এককে, এবং তার পাশাপাশি আমরা ম্যাথ করব, এবং এই ম্যাথটা পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।